বিসমিল্লাহির রহমানির রহিম। ১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি নিয়মিত আপনাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি। আমি বেশ কয়েকটি ক্লাস আপনাদের দিয়েছি। আজকের গণিতের উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আশা করি এই গণিত আমি এত সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব, শর্টকাট মেথডে চেষ্টা করব, যাতে পরীক্ষা হলে আপনারা দেখিয়ে উত্তর করতে পারেন বা আপনারা সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনারা উত্তর করতে পারেন। সেভাবে শর্টকাট টেকনিক আমি শেখাবো এবং আশা করি আমার ক্লাসগুলো যদি প্রতিটা গণিত ক্লাস করেন এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো করেন, আশা করি আপনারা ভালো করবেন। আমাদের বিরুদ্ধে অনেকেরই গণিতের ভয় থাকে, এই গণিতের ভয়কে আমি জয় করব ইনশাল্লাহ। আপনারা নিয়মিত গণিত ক্লাসটা আমার করবেন এবং আমি শর্টকাট মেথডে সবগুলো ম্যাথ সমাধান করে দিব। এবং আমি প্রথমে বিসিএস প্রশ্ন ব্যাংক যেগুলো রয়েছে, বিগত বিসিএস যে প্রশ্ন রয়েছে সেগুলো আমি গণিতগুলো আগে সমাধান করব, এরপরে আমি প্রতি অধ্যায় ভিত্তিক ধরে ধরে সমাধান করে দেব। তো আমি বিসিএসটা আগে ধরেছি এই জন্যই, কারণ বিসিএসের বিগত সাল থেকে আপনাদের পরীক্ষায় কমপক্ষে 60 থেকে 70% গণিত কমন থাকে। যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে 60 থেকে 70% গণিত বিগত বিসিএস থেকে কমন থাকে হুবহু। তাই আমি চাচ্ছি যে আপনাদের সেই 60-70% অবস্থানটা খুব শক্ত করে তারপরে আমি প্রতি অধ্যায়ভিত্তিক ধরে ধরে সমাধান করে দেব, যাতে আপনাদের জন্য সহজ হয়। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক, 18তম শিক্ষক নিবন্ধন, আমানুল্লাহ কলেজ, ভান্ডারিয়ায় চাকরিরত অবস্থায় আছি। আমি রাষ্ট্রবিজ্ঞান প্রভাষকে বাংলাদেশের মধ্যে 8ম স্থান অধিকার করি, বরিশাল বিভাগের ভিতরে 2য় স্থান অধিকার করি। এবং আমি যখন পরীক্ষা দিয়েছি, পিলি পরীক্ষা দিয়েছি, স্কুল কলেজ 2টি উত্তীর্ণ হয়েছি। এরপরে রিটার্ন প্রস্তুতি নিয়েছি, আমি শুধুমাত্র কলেজের জন্য প্রস্তুতি নিয়েছি। তারপরও আল্লাহর রহমতে স্কুল কলেজ 2টি আমার রিটেনও রেজাল্ট এসেছে এবং আমি কলেজটা অনেক ভালো করে পড়েছিলাম এবং প্রত্যাশাই ছিল একমাত্র আমার কলেজ। এবং খুবই কম শূন্যপদ থাকে কলেজে, আপনারা জানেন 200-300 সর্বোচ্চ সিট থাকে। সেখান থেকে প্রতিযোগিতা করে টেকা এবং বাংলাদেশের ভিতরে 8ম হয়েছি। আমি নিজেও বুঝতে পারিনি যে আমি 8ম হতে পারবো, কারণ আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি আশাবাদী ছিলাম যে ভালো হবে রেজাল্ট, কিন্তু বাংলাদেশের ভিতরে 8ম প্লেসটা যে আমার হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। কারণ এখানে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে প্রতিযোগিতা করেছে। আমি কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট নয়, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ থেকে অনার্স করেছি। তো সেক্ষেত্রে আমি যে তাদের সাথে প্রতিযোগিতা করে তাদেরকে পিছনে ফেলে আমি সামনের অবস্থান 8ম স্থান অধিকার করতে পেরেছি, এটা আমি সত্যি ভাবতে পারিনি। আল্লাহর অশেষ রহমত এবং কারণে এটা সম্ভব হয়েছে এবং আমার চেষ্টা ছিল শতভাগ। তো আমি এখন আর কথা বাড়াবো না, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আপনারা একদম মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। আশা করি এই ক্লাসটা করলেই আপনারা বুঝতে পারবেন যে গণিতটা আসলে কতটা সহজভাবে করা যায়। তো আমি ক্লাসে চলে যাচ্ছি। চাকরি পরীক্ষার প্রস্তুতি, সাধারণ গণিত পর্ব 1। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক, 18তম শিক্ষক নিবন্ধন, আমানুল্লাহ কলেজ, ভান্ডারিয়া, মেধাক্রম 8ম। আমি আপনাদের সাথে আছি যতক্ষণ পর্যন্ত আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন শেষ না হচ্ছে। আপনাদের পিলি থেকে শুরু করে ভাইভা শেষ হওয়া পর্যন্ত এবং আপনাদের জয়েন করা পর্যন্ত আমি আপনাদের দিক নির্দেশনা এবং ক্লাস সব সার্বক্ষণিক সকল সমস্যায় আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আজকের গণিত ক্লাসে আপনাদের স্বাগতম এবং এই ক্লাসে আশা করি আপনারা খুব ভালো করে উপভোগ করবেন। তো ক্লাস শুরু করি এবং শর্টকাট মেথডে আমি শুরু করব এবং বিসিএস প্রশ্ন থেকে আমি শুরু করেছি, কারণ বিসিএস থেকে বিগত সকল পরীক্ষাগুলোতে 60 থেকে 70% ম্যাথ কমন থাকে। তা আমি আগে বিসিএস প্রশ্নগুলো আগে আপনাদের শর্টকাট মেথডে শেখাবো, এরপরে অধ্যায় ভিত্তিক ধরে ধরে শেখাবো। আমি প্রথমে যেটা বলেছি,
এক নম্বরে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এখানে 29 থেকে 38 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে কয়টি? 10টি রয়েছে। এরপরে আপনাদের মৌলিক সংখ্যাগুলো রয়েছে এখানে 29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কয়টি? 29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 3টি। 29, 31 এবং 37 এই 3টি সংখ্যা মৌলিক রয়েছে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটি এবং ওই সংখ্যাটি এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যে সংখ্যাকে, তাকে মৌলিক সংখ্যা বলে। তো আমরা 29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা পাই 3টি, তাহলে মৌলিক পাওয়ার সম্ভাবনা রয়েছে কয়টি? যেহেতু মোট সংখ্যা রয়েছে 10টি হবে, আমরা নিচে দিব 10, আর যেহেতু 3টি মৌলিক সংখ্যা পাওয়া গেছে 3টি উপরে দিয়ে দেবো, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। খুব সহজে কিন্তু অঙ্কগুলো করা যায়। আমি এত সহজে আপনাদের করিয়ে দেব, ভাবাই যায় না যে এত সহজে অঙ্ক করা যায়। আপনারা এই ক্লাসটা করলেই বুঝতে পারবেন যে কত সহজে আমরা অঙ্ক করতে পারি। তারপরে 2 নম্বরে 0, 1, 2, 3, 4 অঙ্কগুলি দ্বারা কতগুলি 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? এখানে 5টি যেহেতু সংখ্যা রয়েছে, এখানে 5টি অঙ্ক যেহেতু রয়েছে, তা আমরা 5 ফ্যাক্টোরিয়াল আমরা এখানে প্রথমে দেব 5 ফ্যাক্টোরিয়াল। তারপরে হচ্ছে যেহেতু 5টা সংখ্যা সেজন্য আমরা 5 ফ্যাক্টোরিয়াল দিলাম। তো 5টা সংখ্যা হচ্ছে 0 যদি আমরা আগে দিই তাহলে কিন্তু 5টা সংখ্যা হয় না। আমরা 0, তারপরে যদি 1 দিই, তারপরে যদি 2 দিই, তাহলে কিন্তু আমরা 5টা সংখ্যা পাই না। তাহলে কিন্তু এই 4টা সংখ্যা হয়, কারণ 0-র কোনো ভ্যালু নাই। 0 যদি আগে থাকে তাহলে 0-র কোনো ভ্যালু নাই। তা আমরা এই অঙ্কটি করব যেভাবে, প্রথমে আমরা 1 দিব, তারপর হচ্ছে 0 দিব, তারপর হচ্ছে 2 দিব, এভাবে আমরা সাজাবো। তারপর 3, তারপরে হচ্ছে 4, এভাবে আমরা সাজাবো। সাজানোর পরে এখানে আমরা 5টা যেহেতু পাই, 1, 2, 3, 4, 5, তো সেজন্য আমরা 5 ফ্যাক্টোরিয়াল দিলাম এখানে। এরপরে আমরা এটাকে ভাঙাবো এভাবে, 5-এর পরে হচ্ছে 5-এর আগে হচ্ছে 4, তাহলে 5 গুণ 4, তার আগে হচ্ছে 3, তো 3, তার আগে হচ্ছে 2, তারপর আমরা 1ও দিতে পারি, তবে 1-এর কোনো এখানে 1 দিলেও যায়, না দিলেও একই, সেজন্য আমরা এখানে 1 ব্যবহার করলাম না। তো এখানে আমরা 5 গুণ 4 গুণ 3 গুণ 2 দিলাম, অর্থাৎ 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণ করতে হবে। গুণ করলে আমরা 120 পাই, এটা গুণ করলে 120, তাহলে 120 উপায়ে আমরা 5 অঙ্কের সংখ্যা গঠন করতে পারবো। এখন আমরা ঠিক আরেকটি ভাবে কল্পনা করে দেখব যে শূন্যকে আগে রেখে দেখব। এখানে শূন্য আমরা যেহেতু একটা সংখ্যার পরে বসিয়েছি, এই শূন্যকে ভ্যালুলেস করার জন্য, যেহেতু এটাকে যাতে ভ্যালু হয় সেজন্য আমরা এটাকে শূন্যকে আগে অনের পরে ব্যবহার করেছি। কিন্তু এখন শূন্য যদি আগে ব্যবহার করি তাহলে কিন্তু সংখ্যা 5টা থাকে না, তখন সংখ্যা থাকবে 4টা, কারণ শূন্য আগে থাকলে সেই শূন্য আর থাকে না, সেই শূন্য বাদ হয়ে যায়। তো সেজন্য আমরা 4টা সংখ্যা দিয়ে এখন কয়টা পাই দেখি। কিন্তু শূন্য প্রথমে রেখে বাকি 4টিতে 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল আমরা যদি করি তাহলে এভাবে আসবে, 4-এর পর গুণ দিয়ে আমরা লিখব 3, তারপরে লিখব গুণ দিয়ে লিখব 2। তো এভাবে যদি আমরা লিখি তাহলে আমরা পাই হচ্ছে 24। আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা 24 পাবো, 24। তো এইখানে 24 সংখ্যা আমরা যেহেতু পেয়েছি, এর আগে পেয়েছি যেহেতু 5টা থেকে আমরা 120, আর 4টা থেকে পেয়েছি 24। এখন আমরা 120 থেকে 24 মাইনাস করে দিলে যে ফলাফলটা আসে এইটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত সহজে অঙ্ক করা যায়। তো আমরা সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার 96। এরপরে আমরা 3 নাম্বার অঙ্কটি দেখব। 3 নাম্বার হচ্ছে বলা আছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 অনুপাত 2√2 অনুপাত 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত? তো এখানে আমরা খুব সহজে করতে পারি, এখানে ব্যাখ্যাটা খুব সহজেই দেওয়া আছে। আমরা যদি প্রতিটা অংশ বর্গ করে দিই তাহলে আমরা সহজেই অ্যান্সার করতে পারি। এখানে প্রথম বাহুর বর্গ যদি আমরা করি 1² করলে 1ই হয়। এরপরে দ্বিতীয় বাহু যেহেতু রয়েছে 2√2 রয়েছে, 2√2,
2√2 কে আমরা যদি বর্গ করি, 2√2 হোল স্কয়ার যদি করি, আমরা 2 আর 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, আর আমরা জানি স্কোয়ারে আর রুটে কাটা যায়, তাহলে আবার 2ই থাকে, তাহলে 4 গুণ 2 সমান আমরা 8 পাই এখানে। এবং তৃতীয় বাহুর বর্গ রয়েছে 3 স্কয়ার 9 পাই। এখন আপনারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এই প্রথম এবং দ্বিতীয় এই দুইটা মিলে আমরা পাই 9, এই দুইটা মিলে আমরা কত পাই? 9 পাই। আর তৃতীয় বাহু যেটা রয়েছে, তৃতীয় বাহুতে কিন্তু রয়েছে 9। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের প্রথম ও দ্বিতীয় বাহু যোগ করে যদি তৃতীয় বাহু সমান হয়, তাহলে সেটি সমকোণী ত্রিভুজ। এটা আমরা কিন্তু অনেক আগে পড়ে এসেছি, আমরা কিন্তু এটা জানি যে প্রথম এবং দ্বিতীয় রাশি যদি যোগ করে তৃতীয় বাহুর সমান পাওয়া যায়, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটা 90 ডিগ্রি বলতে পারি, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই ঘ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। কত সহজে কিন্তু সমাধান করা যায়। 4 নাম্বার আমরা দেখব। 4 নাম্বারে যদি 1 + tan স্কয়ার থিটা সমান 4 এবং থিটা <90 ডিগ্রি হয়, তাহলে থিটা সমান কত হবে? এটা খুব সহজে আমি শর্টকাট মেথডে আমি আপনাদের দেখাবো যে কত সহজে এটা করা যায়। আমরা জানি tan 60 ডিগ্রি সমান √3, এটা আমরা সূত্র জানি যে tan 60 ডিগ্রি সমান হচ্ছে tan 60 ডিগ্রি হচ্ছে √3। tan 60 ডিগ্রি যদি √3 হয়, তাহলে আমরা এই যে 1 + tan স্কয়ার থিটা রয়েছে, এটা সমান আমরা যদি এখানে থিটার জায়গায় যদি 60 ডিগ্রি বসাই, 1 + tan স্কয়ার, এখানে থিটার জায়গায় আমরা 60 ডিগ্রি বসালাম, তাহলে 1 প্লাস যেহেতু tan 60 ডিগ্রি সমান √3, আমরা tan 60 ডিগ্রির পরিবর্তে √3 বসালাম। যেহেতু tan এর উপর স্কোয়ার আছে, আমরা এখানে √3 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ারে আর এই স্কোয়ারে আর এই রুটে কাটা যায়, তাহলে থাকে 3। তাহলে 1 + 3 আমরা যদি যোগ করি, 1 + 3 যদি যোগ করি, তাহলে আসে কত? তাহলে আসে 4। আমরা এইটা প্রমাণ করতে পারলেই হলো যে 1 + tan স্কয়ার থিটা সমান 4, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে আমরা এই ঘ নাম্বার 60 ডিগ্রি উত্তর করতে পারি। আবার বলছি, tan 60 ডিগ্রি সমান আমরা √3 পাই, যেহেতু আমরা এটা সূত্র অনুযায়ী পাই tan 60 ডিগ্রি সমান √3। আপনারা যদি tan থিটার মানগুলো না জানেন, তাহলে আপনারা নবম দশমের বইতে আপনারা এইগুলো পাবেন, সেখান থেকে আপনারা এই মানগুলো অবশ্যই পড়ে নেবেন। এই মানগুলো পরীক্ষার সময় আসে, তাই এইগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে 1 + tan স্কয়ার থিটা সমান 1, যেহেতু tan থিটার মান tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তো আমরা স্কোয়ারে রুটে কাটা গেছে, 1 + 3 আমরা যোগ করলে 4 পাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি কথা বলে নিচ্ছি, যেহেতু ম্যাথ ক্লাস অনেক বড় হবে, ভালো করে বুঝিয়ে ক্লাস নিলে আপনারা খুব মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা দেখবেন। আমি অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব, কিন্তু ম্যাথ ক্লাস সংক্ষিপ্ত আকারে করা যায় না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ক্লাসটা একটু লং করব, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা অবশ্যই দেখবেন। এরপরে আমরা যেহেতু 4 নাম্বার পর্যন্ত দেখেছি, এখন 5 নাম্বার আমরা দেখব। 5 নাম্বার যেটা আছে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে অবশ্যই আপনাদের প্রশ্ন থাকবেই। এখানে আপনাদের এই অঙ্কটি খুব সুন্দরভাবে আপনাদের বুঝতে হবে, কারণ এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর আপনাদের নিবন্ধন থেকে শুরু করে প্রাইমারি, বিসিএস সকল ক্ষেত্রে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তা এখানে আমি প্রথমে বলা আছে যে 1√3, -1, √3, এখানে ডাটাটির পঞ্চম পদ কত? 3টা দ্বারা দেওয়া আছে, এখানে পঞ্চম পদটি কত এটা আমরা বের করব। আমরা এটা বেসিক নিয়মই করব। বেসিক নিয়মটা যদি আপনারা ধরতে পারেন, তাহলে যে কোনো টাইপের অঙ্ক আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তা আমি বেসিক টাইপেরটাই আপনাদের শেখাচ্ছি। বেসিক লিখিত পদ্ধতিতে আপনারা যদি করেন, আমরা প্রথম পদ লিখতে পারি
এখানে প্রথম পদ রয়েছে 1/√3, প্রথম পদ রয়েছে 1/√3, এইটা আমরা এখানে প্রথমে লিখেছি। এবং সাধারণ অনুপদ যেটাকে বলা হয় সেটাকে আমরা r দিয়ে প্রকাশ করি। তো r সমান আমরা সাধারণ অনুপদকে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ লিখি। দ্বিতীয় পদ যেহেতু রয়েছে -1 ভাগ 1/√3। তো এই হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আমরা জানি r সমান -1 যেহেতু দ্বিতীয় পদ ভাগ হচ্ছে তৃতীয় পদ, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তো এভাবেই এখানে লেখা আছে যে দ্বিতীয় পদ আগে, এরপরে ভাগ হচ্ছে 1/√3। আমরা জানি ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে। এই √3টা আমরা উপরে লিখতে পারি, তখন √3টাকে আমরা উপরে লিখব আর এই 1টা তখন নিচে লিখব। এখন আপনারাই বলেন যে √3 আর -1 যদি গুণ করি তাহলে আমরা কি পাই? -√3, মাইনাস কি পাই? √3 পাই। এখানে আমরা -√3 পাবো তখন। তাহলে আমরা -√3 পেলাম এখানে r এর মান। তাহলে আমরা এখানে r এর মান যেহেতু -√3 পেয়েছি, এখন আমরা যেহেতু পঞ্চম পদ বের করব, এখানে প্রশ্নে বলা আছে পঞ্চম পদ কত। পঞ্চম পদ বের করার জন্য আমরা একটি সূত্র জানি। সূত্রটা হচ্ছে, আমরা পদ বের করার জন্য সূত্রটা জানি ar উপরে পাওয়ার n - 1। এ হচ্ছে সূত্র ar পাওয়ার n - 1। যেহেতু আমরা a এর মান পেয়েছি 1/√3, এই যে এর মান 1/√3 ইন্টু আর এর মান পেয়েছি -√3, তো -√3 লিখে দিলাম। আর যেহেতু পঞ্চম পদ সেজন্য n এর মান হবে 5, এখানে 5 হবে। এরপরে হচ্ছে যেহেতু এখানে -1 রয়েছে, আমরা এখানে -1 করে দিব। তো 1/√3 ইন্টু -√3, 5 থেকে 1 যদি মাইনাস হয় তাহলে 4 থাকে। এখন আমরা যেহেতু -√3 উপরে জোড় সংখ্যা রয়েছে 4, সেক্ষেত্রে আর মাইনাস থাকবে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 4টা √3 লিখতে পারি, যেহেতু √3 উপর পাওয়ার 4 রয়েছে। √3 4টা লিখলাম। আর যেহেতু নিচে একটা √3 রয়েছে, √3 আর √3 কাটা গেছে, থাকে 3টা √3, তাহলে আমরা 3√3 লিখতে পারি, 3√3। তাহলে আমরা অ্যান্সার পাবো কি? 3√3। পঞ্চম পদটি কি তাহলে? 3√3। দেখেন কত সহজভাবে করা যায়। তো এখানে আমরা অ্যান্সারটা পেলাম হচ্ছে গ নাম্বার 3√3। 6 নম্বর অঙ্কটি আমরা দেখব। একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এখানে থিটা সমান দেওয়া আছে 60 ডিগ্রি। থিটা সমান হবে কত? থিটা সমান হবে 60 ডিগ্রি। এবং আর সমান বৃত্তের ব্যাস যেহেতু বলেছে, বৃত্তের ব্যাসকে আমরা আর বলতে পারি। আর সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে থিটা পাই আর ভাগ 360 ডিগ্রি। থিটা আমরা প্রথমে লিখব থিটা, তারপরে পাই, এরপরে আর। তো আমরা সূত্রটা হচ্ছে থিটা পাই আর ভাগ 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তো এই হচ্ছে সূত্র। এই সূত্র যদি আপনারা পারেন তাহলে অঙ্কটা সহজেই পারবেন। সূত্রটা আপনারা মুখস্থ করে নেন, থিটা পাই আর ভাগ 360 ডিগ্রি। এখন থিটার মান যেহেতু আমরা পেয়েছি এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসিয়ে দেবেন, গুণ পাইয়ের মান যেহেতু নাই, পাই লিখে দেবেন, গুণ যেহেতু আর এর মান আমরা পেয়েছি 12 সেন্টিমিটার, 12 বসিয়ে দেবেন, ভাগ 360 ডিগ্রি। এখন আপনারা কাটাকাটি করেন, কাটাকাটি করলে দেখবেন যে 2 পাই বের হয়, 2 পাই। তো এটাই হচ্ছে অ্যান্সার,
2 পাই হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। 7 নম্বর অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসে তো, এবং হুবহুই আসে। 2 এর উপর পাওয়ার আছে x+7 ইকুয়াল 4 এর উপর পাওয়ার আছে x+2 হলে x এর মান কত? এটা আমরা দুইটি উপায় করতে পারি, একটা হচ্ছে অপশন টেস্ট করে এবং আরেকটি করতে পারি আমরা লিখিতভাবে। আমি দুইটিই দেখিয়ে দেব যাতে আপনারা যেটা সুবিধা হয় সেভাবে আপনারা করতে পারেন। তো আমি x সমান যদি 3 ধরে নিই, যেহেতু এই অপশনে 2, 3, 4, 6 রয়েছে, আমি যদি 3 ধরে করি তাহলে আমি দেখি অ্যান্সারটা মেলে কিনা। আমরা এই যেখানে x রয়েছে সেখানে 3 বসিয়ে দেব। যেমন এখানে আমি বাম পক্ষ লিখেছি 2x+7। এখন এই 2 এর জায়গায় এই 2 এর উপর এখানে যে x রয়েছে, x এর জায়গায় আমি যদি 3 বসিয়ে দিই তাহলেই দেখবেন যে অ্যান্সারটা চলে আসবে। এই আমরা যদি পাওয়ারে x এর জায়গায় এই x এর জায়গায় যদি 3 বসিয়ে দিই, প্লাস রয়েছে 7, তাহলে আমরা পাই হচ্ছে 2 আর এখানে আমরা পাই 10। একইভাবে আমরা যদি ডান পক্ষটাও আমরা একই অ্যান্সার করতে পারি তাহলে আমাদের অ্যান্সার হবে। এখানে যেহেতু 4 পাওয়ার x+2 রয়েছে, আমরা 4কে যদি ভাঙাই তাহলে আমরা পাই 2 পাই, আর হচ্ছে 2 পাওয়ার পাই যেহেতু, এবং যেহেতু এখানে x রয়েছে, 4 এর উপর x রয়েছে, x এর মান আমরা 3 বসিয়ে দেব, যেহেতু আমরা এই 3 বসিয়ে এখন অপশন টেস্ট করছি। প্লাস রয়েছে 2, তো এখানে আমরা 2 করলাম, আর এখানে আমরা যদি 3 আর 2 যোগ করি তাহলে আসে 5। তাহলে দেখেন খুব সহজে অ্যান্সারটা চলে আসে 2। 5 আর 2 যদি গুণ করি তাহলে আসে 10। দেখেন আমার এই বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গিয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এভাবে আপনারা অপশন টেস্ট করে দেখতে পারেন। আর যদি লিখিতভাবে আপনারা দেখতে চান তাহলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লিখিতটাও খুবই সহজ। 2 এর উপর পাওয়ার আছে x+7 সমান 4 এর উপর পাওয়ার আছে x+2, এখন বা 2 পাওয়ার x+7 ইকুয়াল, আমরা যদি 4কে ভাঙাইলে আমরা পাই হচ্ছে 2 আর ব্র্যাকেটে আমরা পাওয়ারটা লিখে দিলাম x+2। এখন 2 পাওয়ার হচ্ছে x+7 সমান 2, এই 2 দিয়ে যদি x এর গুণ করি তাহলে হচ্ছে 2x, 2 দিয়ে 2 এর গুণ করলে আসে 4। এখন x যেহেতু উভয় পাশে 2 এবং 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তো আমরা উভয় পাশ থেকে 2 বাদ দিলাম, বাদ দিলে থাকে x+7 ইকুয়াল 2x+4। এখন আমরা এই পাশেরগুলো সব এই পাশে নিয়ে আসব। আমরা এখানে একটি লাইন করতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। 2x + 4 সমান x + 7। এটা হচ্ছে আমরা আগে নিয়ে আসলাম, মানে এই অংশটাই আমরা প্রথমে নিয়ে আসলাম আর এই অংশটা এই পাশে নিয়ে নিলাম। এখন আমরা এই অংশটি করতে পারি, যে অংশটা এখানে করা আছে 2x, এই x যদি এই পাশে আসে তাহলে -x হবে, সমান এখানে 7 রয়েছে, 4 এই পাশে গেলে -4 হবে, তাহলে আমরা ইকুয়াল করলে x সমান 3 পাই। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পারছেন। 8 নম্বরে যেটা রয়েছে, যদি log a ভাগ b প্লাস log b ভাগ a সমান log a প্লাস b হয়, তবে এখানে আমরা দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে log a ভাগ b, যেহেতু এখানে প্লাস দেওয়া সেজন্য আমরা এটাকে গুণ চিহ্ন দিতে পারি। প্লাস থাকলে গুণ হয়, মাইনাস থাকলে ভাগ হয়, এটা আপনারা মনে রাখবেন। লগের ক্ষেত্রে প্লাস থাকলে সবসময় গুণ হবে আর বিয়োগ থাকলে সবসময় ভাগ হবে, এটা হচ্ছে লগের নিয়ম। তো লগ এখানে a ভাগ b, যেহেতু প্লাস আছে এখানে, যেহেতু এখানে, আমরা এখানে গুণ চিহ্ন দিব। যেহেতু লগ আমরা কমন নিয়েছি, এই দুইটা অংশ থেকে লগ কমন নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা a ভাগ b গুণ বাকি থাকে b ভাগ a ইকুয়াল লগ ইন্টু a প্লাস b। এখন আমরা এখান থেকে b এবং b কেটে দিলাম, a এবং a কেটে দিলাম,
থাকে লগ, যেহেতু কিছু নাই তার মানে 1 আছে, সমান লগ এ ইন্টু এ প্লাস বি। এখন উভয় পাশ থেকে আবার লগ আর লগ কাটা যায়, লগ আর লগ কাটা গেলে থাকে কি, এখানে থাকে 1, এখানে থাকে এ প্লাস বি, তার মানে আমরা এ প্লাস বি সমান 1 লিখতে পারি। এইটাই হচ্ছে অ্যান্সার। আমরা ক নাম্বারটা এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এবং তারপরে আমরা 9 নাম্বারটা দেখব। 9 নাম্বারটা দেখব আমরা। 9 নাম্বার যেটা রয়েছে, পি প্লাস কিউ সমান 5 এবং পি মাইনাস কিউ সমান 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত? এখানে আমরা এটি সূত্র জানি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা জানি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে পি মানি এ, কিউ মানি হচ্ছে বি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে পি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখন এখানে মান যেহেতু বসানো আছে, পি প্লাস কিউ এর মান 5, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসিয়েছি, প্লাস পি মাইনাস কিউ এর মান হচ্ছে 3, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি। ক্যালকুলেশন করলে 5 5 25 প্লাস 3 3 9, তাহলে 25 আর 9 যদি আমরা যোগ করি তাহলে আমরা 34 পাই। এখন আমরা যেহেতু এখানে আমাদের 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান পেয়েছি হচ্ছে 34, যেহেতু আমাদের বের করতে বলছে হচ্ছে শুধু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান, সেক্ষেত্রে আমরা অতএব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দিয়ে আমরা 34কে 2 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে 17 আসবে। এই 17ই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তবে একটি খুব সহজ একটি টেকনিক আপনাদের এখন শিখিয়ে দেব। যদি কোনো অঙ্কে দেখেন যে একটি যোগ, দুইটি সংখ্যা রয়েছে এবং একটি যোগ আকারে এবং একটি বিয়োগ আকারে রয়েছে, একটি যোগফল আর একটা হচ্ছে বিয়োগফল, তাহলে সেক্ষেত্রে আপনারা খুব সহজে করে নেবেন, পি এর মানটা বের করবেন আর কিউ এর মানটা বের করবেন। কিভাবে? এখানে বলা আছে পি সমান দুইটি সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া থাকলে সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটি পাওয়া যাবে এবং বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটি পাওয়া যাবে। মানে এখানে পি এর মান বের করলে যেহেতু 5 এবং 3 রয়েছে, এই সংখ্যা এখানে রয়েছে 5, এখানে রয়েছে 3, যোগফলে রয়েছে 5, বিয়োগফলে রয়েছে 3। এখন ওই 5 ও 3 যদি যোগ করা হয় আর 2 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে 4 পাওয়া যায় এবং কিউ এর মানটা যখন বের করব তখন হবে বিয়োগ 5 - 3 ভাগ 2 ইকুয়াল আমরা 1 পাই। এখন আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার খুব সহজেই বের করতে পারি। পি এর মান যেহেতু 4 পেয়েছি, কিউ এর মান 1 পেয়েছি, খুব সহজেই অ্যান্সার করা যায়। আমরা এখন 10 নম্বরটা দেখব। এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত? এখানে শর্টকাট যে পদ্ধতি রয়েছে, এই শর্টকাট পদ্ধতিতে আমরা লিখতে পারি লসাগু গুণ গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। এইটা হচ্ছে সূত্র। আমরা এই সূত্র প্রয়োগ করেও আমরা খুব সহজেই বের করতে পারি, কারণ যখন কোনো লসাগু গসাগু দেওয়া থাকবে এবং গুণফল বের করতে বলবে তখন খুব সহজে আমরা এই সূত্র প্রয়োগ করে অ্যান্সার করতে পারি লসাগু গুণ গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। সংখ্যাদ্বয়ের গুণফল যেহেতু এই একটি সংখ্যা রয়েছে আর এই একটি সংখ্যা রয়েছে, তাহলে দুইটি সংখ্যায় আমরা প্রথম সংখ্যাটি গুণ দ্বিতীয় সংখ্যাটি লিখব। এখন আমরা তো অবশ্যই জানি যে এখানে এই প্রথম অংশ থেকে যে কমন নেওয়া যায় কি কি, এখানে একটি এক্স কমন নেওয়া যায়, ওয়াই কমন নেওয়া যায়। এক্স ওয়াই কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই। এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই থেকে এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই। এখন আমরা উভয়কে গুণ করে দিই, এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এখানে একটা ওয়াই রয়েছে, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই দুইটা রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তো এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এইটি হচ্ছে অ্যান্সার। তা এটা কোথায় রয়েছে? গ নাম্বার রয়েছে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা 10 নম্বর পর্যন্ত অলরেডি সমাধান করেছি। এখন 11 নম্বর। 11 নম্বরটা আমি দেখাবো একটি সুপার শর্টকাট পদ্ধতি।
এবং এমন শর্টকাট পদ্ধতি আপনারা আগে দেখেছেন কিনা জানি না, খুবই সহজে অঙ্কটা করে ফেলব। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? জাহিদ সাহেবের বেতন প্রথমে 10% কমানোর পরে সেই যে কমানো হয়েছে 100 টাকা থেকে কমানো হয়েছে 10 টাকা, 100 টাকা থেকে যদি 10 টাকা কমানো হয় তাহলে বাকি থাকে, তাহলে তার থাকে কত? তাহলে তার থাকে হচ্ছে 90। 100 টাকা থেকে 10 টাকা তার কমানো হয়েছে, তাহলে থাকে 90 টাকা। এখন এই 90 টাকার উপরে, এই 90 টাকার উপরে হিসাব করে আবার 10% বাড়ানো হয়েছে। এই 90 টাকার উপরে হিসাব করে তার আবার কি করেছে? 10% বাড়ানো হয়েছে। 10%, তার মানে 90 গুণ 10 ভাগ 100, এভাবেও আমরা বের করতে পারি, এভাবেও বের করতে পারি। তবে আমি আপনাদের সুপার শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে কত বেড়েছে সেটা বেরোয় আসবে। তারপর হচ্ছে 90-র সাথে সেটা যোগ করলেই আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আর যেটা সুপার শর্টকাট পদ্ধতি সেটা হচ্ছে আপনারা 11 নম্বরটা, আপনারা এই সূত্রটা প্রয়োগ করবেন, a প্লাস বি প্লাস এ ভাগ বি বাই 100, a প্লাস বি প্লাস এ বাই বি বাই 100। এখানে যদি বাড়ে বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্লাস প্লাস হবে, যদি কমে হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে। যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে, প্রথমে 10% কমেছে, তারপরে 10% বৃদ্ধি পেয়েছে, তো এখানে বৃদ্ধি এবং হ্রাস দুইটাই রয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে এর মান, প্রথম এর মানটা হচ্ছে প্লাস দেবেন, বৃদ্ধি দিবেন, তো 10 দিলাম আমরা প্লাস। তারপরে যেহেতু হ্রাস পেয়েছে 10 রয়েছে, সেক্ষেত্রে আমরা এই প্লাস আর এখানে যেহেতু -10 বসিয়েবো, সেজন্য প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যায়, সেজন্য আমরা এখানে একটা লাইন কম করেছি। এখানে আমরা প্লাস ব্র্যাকেটে -10 রাখতে পারতাম, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাসই হয়ে যেত, সেজন্য আমরা এখানে প্রথমেই মাইনাস বসিয়ে দিলাম, -10 প্লাস এখানে এর মান যেহেতু 10 গুণ বি এর মান হচ্ছে -10। তো যেহেতু এর মান হচ্ছে বৃদ্ধি আর বি এর মান হচ্ছে হ্রাস, তো বৃদ্ধি হচ্ছে প্লাস হবে আর হ্রাস হলে মাইনাস হবে, এটা মনে রাখলেই হবে। তাহলে 10 গুণ -10 আর নিচে রয়েছে 100। এখন এই 10 আর 10 তো মাইনাস হয়ে গেছে, এটা কাটা, আর এখানে প্লাস আর এখানে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আর 10 আর 10 গুণ করলে 100 হয়। তাহলে -100 থেকে +100 বাদ দিলে -1 থাকে। মাইনাস যদি থাকে কোনো সংখ্যার আগে তাহলে বুঝবেন সেটা ক্ষতি হচ্ছে, আর প্লাস থাকলে সেটা লাভ। যেহেতু -1 রয়েছে তার মানে 1% কি হয়েছে? ক্ষতি হয়েছে। আশা করি এই যে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন, এই যে 11 নম্বর অঙ্কটা খুব সহজে আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের যত অঙ্ক আসবে, যদি কোনো হ্রাস বৃদ্ধি লেখা থাকে, প্রথমটা হ্রাস বা বৃদ্ধি, দ্বিতীয়টা হ্রাস বা বৃদ্ধি যদি থাকে, তাহলে আপনারা এই সূত্র প্রয়োগ করেই অঙ্কটা করবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনারা অ্যান্সারটা করে নিতে পারবেন মাত্র 15 সেকেন্ডের মধ্যে। এ ভাগ বি প্লাস এ প্লাস বি ভাগ এ প্লাস বি প্লাস এ বি ভাগ 100, এই সূত্রটা আপনারা প্রয়োগ করবেন, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এরপরে আমরা 12 নম্বর অঙ্কটি দেখব। 12 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? x প্লাস 5 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে বি ও সি সমীকরণটি অভেদ হবে। এখন আমরা যদি x প্লাস 5 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমরা x প্লাস 5 হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে আমরা সূত্র জানি, সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে, সেটা ক্যালকুলেশন করলে আমরা সূত্রটা পাই হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। এই সূত্র যদি প্রয়োগ করি এখানে, তাহলে প্রয়োগ করলে আমরা এক্স স্কোয়ার গুণ করলে
এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25ই পাবো। সমান এখানে যেটা রয়েছে সেটাই বসিয়ে দিলাম, এখানে যেটা রয়েছে। এখন আমরা যেহেতু এক্স স্কোয়ার এখানে রয়েছে, এখানে যেহেতু এক্স স্কোয়ার রয়েছে, এই পাশেও এক্স স্কোয়ার রয়েছে। এখন এইখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে। তাহলে এইখানে যেহেতু এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তাহলে এই বি এর মানটা হবে 10। বি এর মানটা কি হবে? 10। এবং সি এর জায়গায় রয়েছে এখানে 25, তার মানে সি এর মান হবে 25। তার মানে আমরা বি কমা সি সমান 10,25 লিখতে 10,25 লিখতে পারি। তাহলে অঙ্কটা খুব সহজে কিন্তু করে নেওয়া যায়। এরপরে 13 নম্বরটা দেখব। 13 নম্বরের নিচের কোনটি সরলরেখার সমীকরণ? সরলরেখার সমীকরণ এখানে ঘ নম্বরটা সঠিক হবে, কারণ এখানে এক্স ভাগ ওয়াই সমান 1/2 রয়েছে, এবং আমরা এটাকে করলে ওয়াই দিয়ে 1 গুণ করলে ওয়াই হয়, এক্স দিয়ে 2 গুণ করলে 2x হয়। তাহলে সরলরেখার সমীকরণের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এক্স এবং ওয়াই, অর্থাৎ সকল চলকের ঘাত সর্বদা অন হবে। এখানে ওয়াই এর পিছনে অন আছে, এখানে আমরা কিন্তু ঘাত অন পাই। তো এখানে সকল চলকের ঘাত আমরা সর্বদা অন পাবো। তো সেক্ষেত্রে আমরা এইটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তো 14 নম্বরটা আমরা দেখব। খুবই ভেরি মাচ ইম্পর্টেন্ট একটি ম্যাথ আমরা এখন সলভ করতে যাচ্ছি। 14 নম্বরটি খুবই সহজে আমি টেকনিকের সাথে এটি সমাধান করে দেব, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অ্যান্সারটা কী হবে। তো আমি এখানে যেহেতু এক্স অনুপাত ওয়াই রয়েছে ইকুয়াল 2 অনুপাত 3 রয়েছে, এবং ওয়াই অনুপাত জেড ইকুয়াল 5/7 রয়েছে। এখানে দেখাতে হবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান কত, এটা আমরা দেখাবো। এটা খুবই সহজে করা যায়। আমরা প্রথমে 2 অনুপাত 3 এটা লিখব, এরপরে এটাটা লিখব 5/7 নিচে লিখব, এরপরে আমরা তীর চিহ্ন দিয়ে এভাবে দিব, তারপরে আবার এই নিচ থেকে উপরে দিব, এরপর আবার উপর থেকে নিচে নামাবো, এভাবে মানে উল্টোভাবে এন আকৃতির মতো। প্রথমে উপর থেকে নিচে, তারপরে নিচ থেকে উপরে, তারপরে উপর থেকে নিচে, এভাবে আমরা লিখব। এখন আমরা এভাবে গুণ করব। এখন আমরা তীর চিহ্ন লক্ষ্য করে গুণ করে অনুপাত আকারে লিখব। যেমন প্রথমে 2, তারপর লিখব 5, 2 গুণ 5 অনুপাত, এরপর আবার এই উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাব, 5 গুণ 3 অনুপাত, এবং এখন আমরা উপর থেকে নিচের দিকে যাব, 3 গুণ 7। তাহলে আমরা এখন এগুলো গুণ করে দেব। 5 গুণ 2 করলে আসে 10, এরপরে 5 গুণ 3 করলে আসে 15, এরপরে আমরা 3 গুণ 7 করব, তাহলে আসে 21। এখন আমরা লিখতে পারি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান 10 অনুপাত 15 অনুপাত 21। দেখেন কত সহজে অঙ্ক সমাধান করা যায়। অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। অঙ্ক যদি আপনারা প্র্যাকটিস করেন, নিয়মিত চর্চা করেন, ক্লাসগুলো দেখেন, আশা করি আপনাদের অঙ্কের ভয় আর থাকবে না। অঙ্ক যারা পারে তাদের করতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ অঙ্ক আসলেই সহজ, কিন্তু আপনারা ভয় পান, যার কারণে আপনাদের কাছে কঠিন মনে হয়। 15 নম্বরে রয়েছে এ ইকুয়াল, এখানে এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল 0, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, হলে এ সমান কত। খুবই সহজে করা যায়। আমরা মিডল টার্ম করেছি, সেই 8 ক্লাস থেকে মিডল টার্ম পারি আমরা, আশা করি সবাই এখানে মিডল টার্ম পারে। তো এটাকে আমরা মিডল টার্ম করেছি, জাস্ট মিডল টার্ম করে আমরা x প্লাস 2 যেটা রয়েছে, এটাকে আমরা যদি x2কে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, কিন্তু মাইনাস ঋণাত্মক এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমরা যেহেতু এই x-7 রয়েছে, এখানে 7 এই পাশে নিয়ে গেলে +7 হয়। তো সেক্ষেত্রে এটা অবশ্যই যেহেতু ধনাত্মক সংখ্যা প্লাস, সেজন্য এটা গ্রহণযোগ্য। তো আমরা এটাই পাই। এখানে উত্তরটা একটু ভুল লেখা আছে, উত্তরটা খ নাম্বার হবে না, এখানে উত্তরটা হবে গ নাম্বার। ঘ নাম্বারটা উত্তরটা হবে, এখানে উত্তরটা আমি ঘ নাম্বারটা আপনারা কারেকশন করে নেবেন। এখানে হচ্ছে ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। 16 নাম্বারটা আমি 16 নাম্বার এখন সমাধান করব।
16 নম্বর যেটা বলা আছে 16 নম্বর যেটা বলা আছে এই টাইপের অঙ্ক প্রতি পরীক্ষায় দেখা যায় আসে। আপনাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে বলবে যে এখান থেকে ছোট সংখ্যা কোনটি, এখান থেকে বড় সংখ্যা কোনটি, এখানে কোন সংখ্যাটি নিম্ন শ্রেণীর সবচেয়ে স্বল্প পরিমাণ উপস্থাপন করে। এখানে আমরা দেখলেই কিন্তু বুঝতে পারি যে 0.31 এটা সব থেকে ছোট সংখ্যা, সব থেকে বড় সংখ্যা 8। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে 0.31 এইটি হচ্ছে ছোট সংখ্যা। 17 নম্বর যেটা রয়েছে এই টাইপের অঙ্ক পরীক্ষা আপনাদের আসে, এবং এই অঙ্কটা পারলে আজকে দেখবেন যে কতটি অঙ্ক আপনি সমাধান করতে পারেন। সিরিয়ালে আমি অনেকগুলো দেখাচ্ছি। এটা 45তম বিসিএসে এই একটা ফর্মুলা থেকে কতগুলো অঙ্ক পারা যায় সেটা দেখেন। কাগজের প্রতি পাতা বিক্রি করে 21 পয়সায়, মানে কাগজের এক পাতা বিক্রি করে 21 পয়সায়, 4 পাতা কয় পয়সায় বিক্রি হবে? এটা আমরা খুব সহজেই করতে পারি। এই অংশটাকে আমরা নির্ণয় অংশ বলবো। এই অংশটাকে, শেষের অংশটাকে আমরা যেহেতু এটাকে দুইটা অংশে ভাগ করব, এইটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশ, এই যে 4 পাতা কত পয়সায় বিক্রি হবে, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এবং এইটাকে আমরা নির্ণয় বলবো, নির্ণয় অংশ। আর এই কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সা, এই যে প্রথম অংশ যেটা, এটাকে বলবো আমরা প্রদত্ত অংশ। এইটা হচ্ছে প্রদত্ত, এইটা হচ্ছে নির্ণেয়। তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যেহেতু 4 পাতা কত পয়সায় বিক্রি হবে, এখানে যেহেতু যেটা চাবে সেইটা হচ্ছে আগে লিখতে হবে, উপরে আগে লিখতে হবে, শুরু করতে হবে সেইটা দিয়ে। যেহেতু পয়সা চেয়েছে, কত পয়সা চেয়েছে, তো এটা যেহেতু শেষের অংশ, অবশ্যই এটা নির্ণেয় অংশ। তাহলে আমরা লিখব নির্ণেয় পয়সা, যেহেতু পয়সা চেয়েছে। যদি এখানে আমাদের পাতা চাইতো তাহলে উপরে লিখতাম পাতা, যেহেতু পয়সা চেয়েছে পয়সা লিখেছে, নির্ণেয় পয়সা, ভাগ আমরা লিখব প্রদত্ত পয়সা। প্রদত্ত পয়সা মানে এই যে প্রথম অংশটাকে আমরা প্রদত্ত ধরেছি, তাহলে প্রদত্ত পয়সা বলা আছে 21 পয়সা, তাহলে আমরা এখানে হচ্ছে 21 লিখে দিলাম, সমান। এখন আমরা এখানে লিখব উপরে, মনে রাখবেন উপরে এইটাও নির্ণয় হবে, এটাও হচ্ছে নির্ণয় হবে, আর নিচের দুইটাই প্রদত্ত হবে, নিচের দুইটাই হচ্ছে প্রদত্ত হবে। তো যেহেতু আমরা নির্ণয় পয়সা লিখেছি এবং নির্ণয় প্রদত্ত পয়সা আমরা এখানে 21 পেয়েছি, 21 লিখেছি, সমান পাতা নির্ণয় এখানে কিন্তু 4 পাতা বলা আছে, সেজন্য আমরা এখানে 4 লিখেছি। আর পাতা প্রদত্তর এখানে 1 পাতা বলা আছে, সেজন্য আমরা 1 লিখেছি। এখন নির্ণয় পয়সা রেখে 21কে যদি 4-এর সাথে গুণ করি তাহলে 21 উপরে চলে যায় আর নিচে 1 থাকে, তাহলে 4 আর 21 যদি আমরা গুণ করি তাহলে আমরা 84 পয়সা পাই। খুব সহজেই কিন্তু অঙ্কটা আমরা করে ফেলছি। এত সহজে অঙ্ক করা যায় ভাবাই যায় না কিন্তু। তো এরপরে বেসিক নিয়ম রয়েছে, বেসিকটাও খুবই সহজ এটা, তবে এই টাইপের কিছু কঠিন প্রশ্ন রয়েছে যা এত সহজে করা যায় না, সেজন্য এই ফর্মুলাটা খুব সুন্দরভাবে মনে রাখবেন। প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, লিখিত খুবই সহজ, যে প্রতি পাতা, 1 পাতা বিক্রি হয় কত টাকায়, 21 পয়সায়, তাহলে 4 পাতা কত টাকা বিক্রি হবে, 21-এর সাথে 4 গুণ করলেই তো আমরা অ্যান্সারটা পেয়ে যাই 84 পয়সায়। এরপরে 18 নম্বরটা একই ফর্মুলার অঙ্ক। আমি বলেছি যে এক ফর্মুলা দিয়ে কয়টা অঙ্ক সেই 45তম বিসিএসে এসেছে সেটা একটু লক্ষ্য করবেন আপনারা। যখন প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয়, মানে 1 ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয়, আর তখন এটা হচ্ছে আমরা প্রথম অংশটাকে আমরা প্রদত্ত অংশ ধরবো, প্রদত্ত অংশ, এই অংশটা ধরবো হচ্ছে প্রদত্ত অংশ। এরপরে দ্বিতীয় অংশ, এটা কমার পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশ দুইটা অংশে ভাগ করে নেব, তাহলে সহজে করা যাবে। দ্বিতীয় অংশ বলছে তখন 60 টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে। এখন যেহেতু এখানে কত ফুট বের করতে বলছে, কত ফুট, তার মানে ফুট হবে আগে, মানে প্রথমে আমরা শুরু করব নির্ণেয় ফুট লিখে, সেজন্য আমরা এখানে লিখেছি নির্ণেয় ফুট, এবং নিচে হবে প্রদত্ত ফুট। তাহলে প্রদত্ত হচ্ছে এই অংশটা প্রদত্ত, তাহলে এখানে ফুট, প্রদত্ত ফুট মানে প্রতি ফুট যেহেতু বলছে, তার মানে 1 ফুট, 1 ফুট, তাহলে আমরা এখানে 1 ফুট লিখব।
এরপরে হচ্ছে নিম্নেও টাকা অংশ লিখব। নিম্নেও টাকা এখানে কিন্তু 60 টাকা, তো নিম্ন অংশটা এইটা এবং 60 টাকা লিখব। এবং টাকা প্রদত্ত যেহেতু রয়েছে, টাকা প্রদত্ত এখানে 10 টাকা রয়েছে, তো আমরা এখানে 10 টাকা লিখে দেব। এই যে দেখতে পাচ্ছেন যে নিম্ন ফুট আগে যেহেতু ফুট চেয়েছে এখানে, তারপরে হচ্ছে প্রদত্ত ফুট হবে, প্রদত্ত ফুট প্রতি ফুট, এরপরে হচ্ছে নিম্নেও টাকা। নিম্নেও টাকা যেহেতু এখানে 60 টাকা, আর নিম্নেও মানে প্রদত্ত টাকা রয়েছে 10 টাকা, সেজন্য 10। এখন এই নিম্নেও ফুট আর 1 60-এর সাথে গুণ হলে 1 উপরে উঠে যাবে। এরপরে হচ্ছে ভাগ হচ্ছে 10। 60-এ 10 দিয়ে ভাগ করলে 6 ফুট হয়, এখানে হচ্ছে সঠিক অ্যান্সার 6 ফুট। 18 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আর বেশি অঙ্ক নেই, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। 19 নম্বর যেটা রয়েছে এটাও একই ফর্মুলা অঙ্ক, একই ফর্মুলা দিয়ে আমরা 3টি অঙ্ক সমাধান করলাম। একটা বিসিএসের 3টা অঙ্ক আসছে একই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলাটা যারা জানে তারা 3টা অঙ্কই পারবে। তো একটি ট্রেন 5-এর 1 সেকেন্ডে চলে, 5/1 সেকেন্ডে চলে 20 ফুট। একই দূরত্বতা ট্রেনটি 3 সেকেন্ডে কত ফুট চলবে? আমার এই অংশটা হচ্ছে প্রদত্ত অংশ, আর এই অংশটা হচ্ছে নিম্ন অংশ, শেষের অংশটা হচ্ছে নিম্ন অংশ। আমার যে প্রথমে দেখতে হবে যে নিম্ন অংশ আমাকে কি চাইছে, কত ফুট চাইছে নাকি, কত ফুট, তার মানে হবে নিম্নেয় ফুট। প্রথমে হবে নিম্নেয় ফুট, তারপর নিচে লিখব প্রদত্ত ফুট। প্রদত্ত ফুট এখানে কি লেখা আছে, 20 ফুট লেখা আছে, তার মানে নিচে হবে 20, এই যে 20। এরপরে সমান সেকেন্ড নিম্ন, আমরা প্রথমে নিম্ন লিখব উপরে, কারণ উপরে দুইটাই হচ্ছে নিম্ন হবে আর নিচের দুইটা হচ্ছে প্রদত্ত হবে। তো নিম্নেও সেকেন্ড যেহেতু এখানে চেয়েছে 3 সেকেন্ড বলেছে, তো আমরা উপর 3 লিখলাম। আর এখানে যেহেতু প্রদত্ত সেকেন্ড বলেছে হচ্ছে 5/1, তো আমরা 5/1 লিখলাম। তো আমরা এখন এটাকে যদি গুণ করে দিই, নিম্ন ফুট লিখে আর 20 যদি 3-এর সাথে গুণ হয় তাহলে উপরে উঠে যায় 20, আর এই 5 যেহেতু নিচে, এই 1/5 এটাকে গুণ করে দিলে 5 উপরে চলে যায়, 1 নিচে আসে। তো এটাকে ক্যালকুলেশন করলে, গুণ করলে সবগুলো 300 ফুট আসে। এই যে 300 ফুট আমরা অ্যান্সার পাই। তাহলে খুব সহজে কিন্তু অঙ্ক করে ফেলা যায়। এরপরে আমরা 20 নম্বর অঙ্কটা দেখব। 20 নম্বর অঙ্কটা দেখব। 20 নম্বর অঙ্কটা, নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে? এখানে 1, 2, 4, 7, 11 দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1-এর পর 2 মাত্র 1 বাড়ছে, 2 থেকে 4 2 বাড়ছে, 4 থেকে 7 3 বাড়ছে, 7 থেকে 11 4 বাড়ছে, এবং 11 থেকে যদি আমরা সামনের সংখ্যাটি বের করতে যাই দেখতে পাচ্ছি 1 2 3 4, মানে প্রতিবারে 1 করে বাড়ছে। তো সেক্ষেত্রে 11-র সাথে যদি আমরা 5 যোগ করে দিই, এই 11-র সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাই। এটার সাথে আমরা 5 যোগ করে দিলাম। 5 যদি যোগ করে দিই তাহলে আমরা 16 পাই। কত পাই? 16 পাই। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, এই 16। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, আর একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবেন। 21 নম্বরে যেটা বলেছি কোন সংখ্যাটি পরে আসবে। 8 রয়েছে, 4 রয়েছে, 2, 1, 1/2, 1/4। আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে যদি 4 দিয়ে 8কে ভাগ করি তাহলে আমরা মানে 8-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 4 পাই। 4-এর যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 2 পাই। 2-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 পাই। এরপরে আবার 1-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1/2 পাই, এবং 1/2-এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 1/4 পাই, এবং 1/4-এর যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 1/8 পাই। তাহলে আমরা অ্যান্সারটা হবে 8। এরপরে হচ্ছে 22 নম্বর অঙ্কটা দেখব। 22 নম্বরে রয়েছে চ গুণ জি সমান 42 হয়, তবে জে গুণ ট সমান কত? আমরা জানি চ হচ্ছে, যদি আমরা ক খ গ ঘ উম চ এভাবে গুণে আসি তাহলে 6 নম্বর সংখ্যাটি হচ্ছে চ, এবং জি যদি আমরা এবিসিডি থেকে গুণে আসি তাহলে 7 নম্বর সংখ্যাটা হচ্ছে জি। তাহলে 6 7 হচ্ছে 42। এখানে এই সংখ্যাটাই মিলে গেছে। তার মানে আমরা যে রয়েছে কত পজিশনে? 10 নম্বর পজিশনে।
আর ট রয়েছে হচ্ছে 11 নম্বর পজিশনে। 10 আর 11 গুণ করলে 110 পাই, এটাই হচ্ছে 110ই হচ্ছে অ্যান্সার। এরপরে এটা একটা খুব সুন্দর একটি ফর্মুলা আপনাদের শিখিয়ে দেব, যাতে আপনারা এই টাইপের অঙ্ক আসতে পারেন। এই ROAC এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? এটা খুব একটা সহজ একটা সিস্টেম রয়েছে, যেটা আপনারা যদি করেন তাহলে আপনারা এটা পারবেন, সবাই পারবেন। সহজ যে একটা গোপন টেকনিক রয়েছে, সেই টেকনিকটা আপনারা এখন শিখে নেন। যে আপনারা যে কোনো কাগজে প্রথমে এই ROAC বা যে কোনো সংখ্যা যেটা আসবে, যে অক্ষরগুলো প্রথমে লিখবেন। লেখার পরে পৃষ্ঠাটা উল্টাবেন, উল্টিয়ে দেখবেন যে সেটা কিভাবে দেখা যাচ্ছে, অপর পৃষ্ঠায় কিভাবে দেখা যাচ্ছে। যেভাবে দেখা যাবে সেইটা হচ্ছে অ্যান্সার। যদি আপনি আজকেই পরীক্ষা করে দেখবেন, পৃষ্ঠা লিখে উপর পৃষ্ঠা উল্টিয়ে, তাহলে দেখবেন যে এই ROAC এই সংখ্যাটাই দেখাবে, তাহলে আপনারা এইটাই হচ্ছে অ্যান্সার হবে। এইটা হচ্ছে এরকম সহজ টেকনিক আর কেউ আপনাকে দিতে পারে কিনা জানি না, আমি খুব সহজ টেকনিকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে 24 নম্বর। 24 নম্বরে নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা, সেই প্রকৃতিতে নম্বরটি কত? এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু মিলানো, প্রত্যেকটা মিলানো একটার সাথে একটা। এখানেও মিলানো, এখানেও মিলানো, এই 5 নাম্বারও মিলানো, কিন্তু এই 4 নাম্বারে এখানে ফাঁক, এখানে ফাঁক, এখানে ফাঁক, একটার পর একটা ফাঁক রয়েছে। তার মানে ভিন্ন কোনটা? এই 4 নাম্বারটা। তার মানে এই 4 নাম্বার, এটাই হচ্ছে গ নাম্বার সঠিক অ্যান্সার। এবং সর্বশেষ যেটা রয়েছে 25 নাম্বারটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। 25 নাম্বারে যেটা রয়েছে 1/a, 3/c, 5/e। দেখা যাচ্ছে 1-এর পর 3, 3-র পর 5, মানে একটার পরে একটা আসছে, এবং এর পর বি না এসে সি আসছে, সি এর পর ডি না এসে ই আসছে। তার মানে আমরা খুব সহজে বুঝতে পারি যে এখানে 7 হবে, আর ই এর পরে এফ না হয়ে জি হবে, একটার পরে হবে। তার মানে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, এবং আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা 44তম BCS এর প্রশ্ন সমাধান করে দেব খুব শর্টকাট টেকনিকে। আজকের হচ্ছে আমরা 45তম BCSটা সম্পূর্ণ শর্টকাট টেকনিকে দেখে নিলাম, এবং ক্লাসটা একটু বড় হলো জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদের জন্যই ভালো, যদি অঙ্ক ক্লাস শর্টকাটে করা হয়, অল্পের মধ্যে করা হয়, তাহলে সেটা আপনারা কিছুই বুঝবেন না। একটু বেশি অঙ্ক ক্লাসটা হবে, যেটা আপনাদের মনোযোগ দিয়ে ক্লাসটা ধৈর্য সহকারে করতে হবে, তাহলে আপনাদের জন্যই ভালো। এবং এরপরে আমি ইংলিশ ক্লাস, বাংলা ক্লাস, আপনাদের যাবতীয় ক্লাসগুলো দেব, এবং সাবজেক্টিভ যে অংশটা রয়েছে নিবন্ধনের, রাষ্ট্রবিজ্ঞানের, সে সম্পর্কে আমি ক্লাস দেব। আপনারা আমার পাশে থাকবেন যতদিন না পর্যন্ত আপনাদের পরীক্ষা শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাদের সাথেই আমি আছি। আপনাদের কোনো ভয় নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের ভালো হয়, উপকারে আসে। তো আজকের এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন। আর আমি আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, 18তম শিক্ষক নিবন্ধন, মেধাক্রম 8ম, আমানুল্লাহ কলেজ, ভান্ডারিয়া।